পরশুদিন নেহাপুর জন্মদিন, তাই তার জন্মদিন নিয়ে প্ল্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করে নেহাপুর সাথে বেরিয়ে পড়লাম। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। গিয়ে দেখি ফয়সাল ফোনে সানি আপুর সাথে প্রেম আলাপ করছে, আর মেহেদি চিপায় বসে গার্লফ্রেন্ডের সাথে ফিস করছে। ভাবলাম মেহেদিকে একটু জ্বালিয়ে আসে। ওদের কাছে গিয়ে বলতে লাগলাম, কিরে তুই এখানে বসে আছিস? তোকে তো আমি সব জায়গায় খুঁজতেছি। কেন? আড্ডা দেওয়ার জন্য। বেচারার মুখ কালো হয়ে গেল। একটু পরে আড্ডা দিই। না, এখনই। আর গতকালকে তো তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হয়নি, আজকে পরিচিত হব। হ্যাঁ আপু। হাই ভাইয়া। আপনার নাম কি? মুনতাহা। আমি মাক্কি, মেহেদির ফ্রেন্ড। আমি চিনি আপনাকে। মেহেদি সবসময় আপনার কথা বলে। তা তোমাদের প্রেমটা কিভাবে হলো? ভাই তুই এখন যা, তোকে আমি পরে সব খুলে বলবো। না, আমি এখনই শুনবো। এই তুমি ভাইয়াকে চলে যেতে বলছো কেন? আমি বলছি ভাইয়া, ও পুরো 1 বছর আমার পিছনে পিছনে ঘুরেছে, তারপর একসেপ্ট করেছি। ওদিকে অফিসে বসে কাজ করছিল নেহা আপু, তখনই তার কাছে একটা কল এলো। কোন খবর? জি ম্যাডাম, স্যার তো ওনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে। হোয়াট? আচ্ছা ঠিক আছে, আজকে ওর একটা ব্যবস্থা আমি করবই। তারপর নেহা আপু কল কেটে রেগে মেগে সামনে থাকা গ্লাসটা ঢিল দিয়ে ভেঙে ফেললো। শব্দটা শুনে সানি আপু দৌড়ে এলো। তারপর অনেক বুঝিয়ে নেহা আপুকে শান্ত করলো, কিন্তু নেহা আপু মনে মনে ভেবে রেখেছে আজকে মাক্কির কপালে শনি আছে। ওদিকে আমি কলেজ শেষ করে বাসায় ফিরলাম। ফিরে খাওয়া দাওয়া করে বিকেলে হাঁটতে বের হলাম। রাস্তায় যারার সাথে দেখা। মেয়েটা ওই দিনের পর নেহা আপুর ভয়ে আমার সাথে আর কথা বলতেও আসে না। আমাকে দেখে সে বলতে লাগলো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো। মাকি, আমি জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। নেহাপুর ভয়ে কোনোদিন বলতেই পারিনি। এসব তুমি কি বলছো? নেহা আপু যদি শোনে আমি কোনো রিলেশনে জড়িয়েছি, তাহলে আমাকে খুন করতে দ্বিতীয়বারও ভাববে না। তোমার সাথে এখানে যে দাঁড়িয়ে কথা বলছি, এটা জানতে পারলেই আমাকে পিটিয়ে চামড়া তুলে নেবে। আমার দ্বারা কোনো রিলেশনে জড়ানো সম্ভব না। প্লিজ তুমি চলে যাও। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন তোমাকে পেয়েই ছাড়বো। পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। পাগলামি না করে প্লিজ বাসায় যাও। পাগলামি দেখেছো কি? এবার তুমি দেখবে আমার ভালোবাসার পাগলামি। পরিস্থিতি সুবিধাজনক না দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এদিকে এই খবর সোজা নেহা আপুর কাছে পৌঁছে গিয়েছে। নেহা আপু ভেবে নিয়েছে আজকে একটা তুলকালাম হবে। বাসায় এসে দেখি নেহা আপু চলে এসেছে। আমাকে দেখেই বলতে লাগলেন, রুমে। শুনেই আমার বুকটা কেঁপে উঠল। আজকে নিশ্চয়ই কপালে শনি আছে। কেন আপু? নেহা আপু কটমট করে চোখ লাল করে তাকালেন। ওনার এই চাহনিটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, তাই তাড়াতাড়ি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর নেহা আপুর সেই স্পেশাল লাঠিটা নিয়ে হাজির হলেন। দেখেই আমার আত্মা আর পানি নেই। উনি আমাকে চেয়ারে বসতে বললেন, প্লিজ আপু, বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমাকে মারবেন না। তোকে বসতে বলছি না? ওনার ধমক শুনে কেঁপে উঠলাম। ভয়ে ভয়ে চেয়ারে বসলাম। তারপর আপু জিজ্ঞেস করতে লাগলেন, কলেজে আজকে কোন মেয়ের সাথে কথা বলছিলি? আপু আসলে মেহেদি আর মেহেদির গার্লফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিয়ে পরিচিত হচ্ছিলাম। আস্তে আস্তে বললাম ভয়ে ভয়ে। সাথে সাথেই আপু ঠাস ঠাস করে 2টা চড় মেরে গালে 5 আঙ্গুলের ছাপ তুলে দিলেন। তারপর বলতে লাগলেন, আমি এতবার না করার পরেও কেন অন্য মেয়ের সাথে কথা বলছিলি? সরি আপু, আর বলবো না। ওটা মেহেদির গার্লফ্রেন্ড ছিল বলে পরিচিত হচ্ছিলাম। যার গার্লফ্রেন্ডই হোক, আর কোনোদিন যেন কথা বলতে না দেখি। সানি আপুর সাথেও না, উনি তো ফয়সালের গার্লফ্রেন্ড। সানিয়ার সাথে কথা বলতে পারিস, বাট আমি কখনো না করলে তার সাথেও কথা বলবি না। এবার বল, বিকেলে কোন মেয়ের সাথে কথা বলছিলি? এবার আমি অনেক ভয় পেয়ে গেলাম। বিকেলের খবরটা আপু জানলে তো আমাকে আর আশ্রয় রাখবে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? না আপু, কেউ তো না। শুনে নেহা আপু লাঠিটা দিয়ে জোরে আমার পায়ে একটা বাড়ি দিলেন। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। উনি আমার মুখটা চেপে ধরে বলতে লাগলেন, খবরদার যদি আমার সাথে মিথ্যে বলেছিস, যদি এই লাঠিটার আরো বাড়ি খেতে না চাস, তাহলে এক্ষুনি সত্যি বল। তারপর আমি কাঁদো কাঁদো মুখ করে বিকেলে সবকিছু খুলে বললাম। শুনে উনি বললেন, ভালো করেছিস। তুই তুই রাজি হতি, তাহলে আজকে এই রুম থেকে তোর লাশ বেরোতো। ওই জারার আমি একটা ব্যবস্থা করছি।
তুই কিন্তু কোনো মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করবি না, আর যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবি। হ্যাঁ, কি বললেন? আপনার সাথে করবো মানে? ইয়ে মানে কিছু না, ভুল করে রাগে কি না কি বলে ফেলেছি। তুই এসব নিয়ে কথা বললে চট দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো আমি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে আপু। তারপর নেহা আপু চলে গেলেন। নেহা আপু তখন ওই কথাটা বললেন কেন? তাহলে কি উনি আমাকে, ছি 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 ছি, এসব কি ভাবছি আমি? উনি আমার বোনের মতো, উনি এসব শুনলে আমার খবর আছে। তারপর নেহা আপুর জন্মদিনের ব্যাপারে মনে পড়ল। তারপর মেহেদি আর ফয়সালকে কল করে সব প্ল্যান করে ফেললাম। আমি গিয়ে মার্কেট থেকে আপুর জন্য সুন্দর দেখে একটা আকাশি রঙের শাড়ি কিনলাম। সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নেহা আপুকে কিছু বলতে দিলাম না। সন্ধ্যার পর আপু আমাকে পড়াতে আসলেন। কয়েক ঘন্টা পড়ার পর সবাই ডিনার করে নিলাম। ডিনার করার পর আপু গিয়ে ঘুমিয়ে গেলেন। আমি ফয়সাল আর মেহেদিকে কল করে বাসায় চলে আসতে বললাম। তারপর সানিয়া আপুকে ফয়সাল কল দিয়ে আসতে বলল। মেহেদি মুনতাহাকে কল দিয়ে আসতে বলল। ঘন্টাখানেক পর ওরা চলে আসলো। মুনতাহা নাকি লুকিয়ে এসেছে। চাচা চাচিকে সব আগে থেকে জানিয়ে রেখেছি। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত 11:50 বেজে গেল। সানিয়া আপু আর মুনতাহা ছাদে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, আর আমি ফয়সাল মেহেদি আপুকে ভয় দেখানোর সব কিছু রেডি করতে লাগলাম। কিছুক্ষণ পর সানিয়া আপু আর মুনতাহা নিচে এলো। 12:01 বাজতেই সবাই নিহাপুর রুমে গিয়ে জোরে চিৎকার করে উঠলাম। নিহাপু লাফ দিয়ে ঘুম থেকে উঠে সামনে থেকে কলকাটার ছুরি হাতে নিলেন। অবস্থা বেগতিক দেখে আমি তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দিলাম। এই মায়া তো দেখি ঘুমের মধ্যেও গন্ডি ভাবটা ছাড়ে না। লাইটটা জ্বালানোর পর সবাই চিল্লানি দিয়ে উঠলাম। হ্যাপি বার্থডে। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম আজকে আমার জন্মদিন, আর তোমরা সবাই মনে রেখেছো। আরে তোর জন্মদিনে কি আমরা ভুলে যেতে পারি নাকি? তারপর নিহাপুকে সবাই মিলে ছাদে নিয়ে আসলাম। চাচা চাচি আগে থেকে ছাদে ছিলেন। তারপর সবাই নিহাপুকে কেকের কাছে নিয়ে গেলাম। নিহাপু ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে কেক কাটতে লাগলেন। আমরা সবাই হ্যাপি বার্থডে গাইতে লাগলাম। ছাদটা আগেই লাইটিং করে রেখেছিলাম। সব মিলিয়ে বেশ দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। নিহাপু কেক কেটে প্রথমে চাচা চাচিকে, তারপর আমাকে, তারপর এক এক করে সবাইকে খাইয়ে দিল। তারপর সবাই নিহাপুকে গিফট দিতে লাগলো। আমিও আমার গিফটটা আপুকে দিলাম। আমারটা নেয়ার পর আপুর রিয়াকশন দেখে মনে হচ্ছিল জীবনে বোধহয় তিনি এর আগে কখনো গিফট পাননি। তারপর সানিয়া আপু নিহাপুর কানে কানে এসে বলতে লাগলো, জানিস এত সব কে করেছে? কে? মাক্কি। শুনে নিহাপুর মন খুশিতে ভরে উঠল। তিনি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন। তা দেখে সানিয়া আপু বলতে লাগলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমি গেলাম। কোথায় যাবি? বাসায়। আজকে থেকে যা। কিন্তু এত রাতে একা কিভাবে যাবি? ফয়সাল দিয়ে আসবে। ও মা গো, টুরু লাভ। সর্বান্দনী, আমারটাকে তো বসে রাখছি, তোরটাকে তো এখনো বলতেই পারিসনি। আমারটাকে না বলেই বসে রাখছি। তারপর দুজনে হাসাহাসি করতে লাগলো। হালকা নাস্তা করা শেষে সবাই বাড়ির দিকে রওনা দিল। মুনতাহাকে মেহেদি বাসায় পৌঁছে দেবে, আর সানিয়া আপুকে ফয়সাল পৌঁছে দেবে। সবাই চলে গেলে নিহাপু আমার রুমে আসলেন। এসে বলতে লাগলেন, তোকে অনেক ধন্যবাদ মাকি, এত সুন্দরভাবে আমার জন্মদিনের আয়োজনটা করার জন্য। তোকে যে আজকে মেরেছি তার জন্য সরি। আরে না আপু, সমস্যা নেই। আপনি আমার একমাত্র আপু। আপনার জন্য না করলে কার জন্য করব? শুনে নিহাপু রেগে গেলেন, কিন্তু কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। বুঝলাম না ওনার আবার কি হলো। তারপর আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিহাপুর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নিহাপু যেতে যেতে বলতে লাগলেন, আজকে তোর কলেজ ছুটির পরে আমার জন্য অপেক্ষা করিস, আমি এসে তোকে নিয়ে মার্কেটে যাব। না আপু, আমি যাব না। সাথে সাথে নিহাপু ঠাস করে একটা থাপ্পড় মারলেন। তারপর আবার বলতে লাগলেন, তুই যাবি না, তোর বাপও যাবে। আর কয়েকটা থাপ্পড় দিলে তুই নিজেই রিকোয়েস্ট করে যাবি। আরে না আপু, কি বলেন, আমি যাব তো। শয়তান তাড়ানোর ওষুধ আমার খুব ভালো করে জানা আছে। আমি মনে মনে বলতে লাগলাম। একবার শপিংয়ে নিয়ে গিয়ে ব্যাগটা চাপিয়ে দিয়ে যা অবস্থা করেছিল, গুন্ডিটা আবারও সেই অবস্থায় করবে। আজকে আমি শেষ। গুন্ডি কোথাকার আমাকে শয়তান বলে। তুই নিজেও তো একটা শয়তান নি, গুন্ডি, বদমাইশ, খচ্চন্নি। আমাকে মনে মনে গালি দেওয়া বন্ধ হলে এবার না, কলেজে পৌঁছে গেছে।
ইয়ে মানে না না আপু, আমি কি আপনাকে গালি দিতে পারি নাকি? সবসময় যে আমাকে মনে মনে গালি দিস সেটা আমি খুব ভালো করেই জানি, বাট এসব পাতা দেওয়ার টাইম আমার কাছে নেই। হুম। কলেজে ঢুকে দেখি সানিয়া পর ফয়সাল, এদিকে মেহেদি আর মন্থা আরেকদিকে বসে প্রেমালাপ করছে। তাদেরকে দেখে নিজেকে খুব অসহায় লাগলো। শালার এক গন্ডি চাচাতো বোনের যন্ত্রণায় আমি একটা প্রেমও করতে পারি না। কিরে, কি ভাবিস? ওই গুন্ডি নিহা শয়তানির জ্বালায় একটা প্রেম করতে পারে না। আর আমার সবগুলা বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। 1 মিনিট, আমি কার সাথে কথা বলছি? পেছনে তাকিয়ে দেখি নিহা আপু অগ্নিদৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, আপু আসলে আমি মজা করেছি। তাহলে আমি একটু মজা করি। বলেই ঠাস ঠাস করে 4টা চড় দিয়ে আমার গাল দুটো লাল করে দিলেন। আমার কান আর চুল ধরে আছা মতো ডলা দিলেন। আমি আ ও করে চিল্লাতে লাগলাম, কিন্তু নেহা আপুর থামার নামই নেই। তো সাহস হলো কি করে আমার সামনে অন্য মেয়েদের সাথে প্রেম করার কথা বলার? আবার বলিস আমি তোকে জ্বালাই? শয়তানি গুন্ডি, আজকে তুই শেষ। দূর থেকে আমাকে মার খেতে দেখে সানিয়া আপু, ফয়সাল, মন্থা, মেহেদি সবাই চলে এলো। তারপর সানিয়া আপু নেহা আপুকে বুঝিয়ে গাড়িতে করে অফিসে নিয়ে গেল। যাওয়ার আগে ফয়সাল ওনাকে একটা চোপ টিপ দিল। দেখলাম এটা দেখে আমি ফয়সালকে বলতে লাগলাম, কিরে তুই না সানিয়া আপুকে পছন্দ করিস না, এখন ঠিকই তো চোখ টিপ মারিস। আরে কি বলছিস? আমি কখন সানিয়াকে চোখ টিপ দিলাম? সানিয়া আপুর নাম ধরে ডাকিস, চোখ টিপ মারিস, আবার বলিস ওনাকে পছন্দ করিস না। দাঁড়া সানিয়া আপুকে বলি। না না, এই না দোস্ত, বলিস না, তাহলে গুন্ডিটা আমাকে কেটে কুচি কুচি করে পুকুরে ফেলে দিবে। নেহা আপু তোমাকে মারলো কেন? ওদেরকে পুরো ঘটনা খুলে বললাম। তারপর 3জনে ক্লাসে চলে গেলাম। ক্লাসে আরেক যন্ত্রণা, যারা সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এটার জন্য ক্লাসে শান্তি নাই, আর নেহাপু গন্ডিটার জন্য বাইরেও শান্তি নাই। আপনারা কিন্তু আবার নেহাপুর কাছে বলে দিয়েন না আমি যে ওনাকে গুন্ডি বলেছি, তাহলে কিন্তু আবার আমার গালগুলো লাল করে দিবে। ক্লাস শেষ করে নেহাপুর জন্য দাঁড়িয়ে রইলাম। একটু পর আপু চলে আসলেন। তারপর ওনার সাথে মার্কেটে চলে আসলাম। মার্কেটে উনি ঘুরে ঘুরে সবগুলো দোকান ঘুরছেন, আর আমি শুধু বডিগার্ডের মতো ওনার পিছু পিছু ঘুরছি আর ওনার পছন্দ করা জিনিসগুলো বহন করছি। কিছুক্ষণ পর দেখি উনি আমার মাপের আকাশি শার্ট, সাদা টি শার্ট আর নেভি ব্লু জিন্স প্যান্ট কিনছেন। তা দেখে আমি বলতে লাগলাম, আপু এগুলো কার জন্য কিনছেন? তা তোকে বলতে হবে? চুপচাপ দাঁড়িয়ে থাক। তারপর আপুর কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে অ্যাপেক্স জুতার শোরুমে গেলেন। ওখানে গিয়ে আমার মাপের একজোড়া নীল শো কিনলেন। তারপর সবগুলো জিনিস আমি গাড়িতে এনে পেছনে রেখে দিলাম। বাবারে, হাতগুলো পুরো ধরে গিয়েছে। তারপর আপু আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিলেন। তারপর খাওয়া শেষ করে আপুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আপু চাচা চাচিকে একটা করে শপিং ব্যাগ দিলেন। বাসার কাজের মহিলাকেও একটা শপিং ব্যাগ দিলেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর আপু আমার রুমে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, এটার ভিতরে যা যা আছে সেগুলো পরে কাল বিকেলে রেডি হয়ে থাকবি, তোকে নিয়ে ঘুরতে যাবো। কিন্তু আপু কালকে বিকেলে তো আমার খেলা আছে। সাথে সাথে আপু ঠাস ঠাস করে 2টা চড় মেরে আমার গাল লাল করে দিলেন। তারপর বলতে লাগলেন, আমার কথার উপরে কথা বলে আরো খাবি, মনে থাকে যেন। কালকে রেডি হয়ে থাকবি, নাহলে সেই স্পেশাল লাঠিটা চার্জ করা হবে। না না আপু, আমি রেডি হয়ে থাকবো। তারপর আপু চলে গেলেন। তারপর তার একটু পর একটু মোবাইল টিপাটিপি করে ঘুম দিলাম। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসে গেলাম, কারণ প্রচুর পড়তে হবে, সামনে পরীক্ষা। কিছুক্ষণ পর চলে আসলেন আমাকে পড়াতে। উনি আসলে আমার ভালো লাগে না, কারণ উনি পড়ার পুরোটা সময় আমার দিকে হা করে তাকিয়ে থাকেন, যেটা আমার একদমই ভালো লাগে না। আজকেও এর উল্টো হলো না। কয়েক ঘন্টা পড়ার পর চাচি এসে ডিনার করতে দেখে গেলেন। ডিনার করার পর আবার এসে পড়তে লাগলাম। পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখতে পেলাম নিহা আপু ধীরে ধীরে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনছেন। আমি লাফ দিয়ে উঠে গেলাম। তারপর বলতে লাগলাম, আপু আপনি এসব কি করছিলেন? কি বলে দেখতে আসছিলাম তুই কি করছিস। তোর কপালে কি যেন ময়লা বোধ করে দেখছিলাম, তাই সেটা ফু দিয়ে পরিষ্কার করতে দিতে যাচ্ছিলাম। যাই হোক, বিছানায় গিয়ে ঘুম। এত রাত জেগে পড়ার দরকার নেই, পরে অসুস্থ হয়ে পড়বি।
তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। আর ওদিকে নিহাপু ভাবছে, যাক বেঁচে গেছি, আর একটু হলে তো বুঝেই ফেলতো। পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে শুক্রবার, তাই কলেজ বন্ধ। তারপর ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। জুম্মার আজান দেওয়ার পর গোসল করে চাচার সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে বাসায় এসে দেখি চাচি পোলাও, ডিমের কোরমা, মুরগির রোস্ট রান্না করেছেন। দেখে তো জিভে জল চলে এসে গেল। তারপর খাবার খেয়ে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে রইলাম। একটু পর নেহা আপু ওনার জন্মদিনে আমার গিফট করা আকাশি শাড়িটা পরে এলেন। পুরাই যেন একটা পরে, এত সুন্দর লাগছে যা বলার বাহিরে। এই জন্যই উনি ওনার সাথে ম্যাচিং করে আমার জন্য আকাশি নীল রঙের ড্রেস কিনেছিলেন। তারপর দুজনে একসাথে বের হলাম। দুজনকে পুরো কাপড়ের মতো লাগছিল, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। আমি গাড়ি বের করতে চাইলে আপু বললেন রিক্সায় যাবেন। তারপর আমি আর আপু রিক্সায় চড়ে বসলাম। আমার তো খুব আনইজি লাগছিল। উনি এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন, দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেলেন। এত সুন্দর জায়গা আমাদের এলাকার আশেপাশে আছে যে তা আমি জানতামই না। আপুর সাথে ঘাসে বসে বাদাম খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। কেন যেন আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আমার হঠাৎ করেই আপুর চোখের দিকে চোখ পড়ে গেল। আবারও সেই আকর্ষণটা অনুভব করছিলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কেন যেন আমার হাত দুইটা অটোমেটিক আপুর দুই গাল স্পর্শ করলো। আপু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো এ আমি কি করছি। সাথে সাথে আমি দূরে সরে গেলাম। তারপর আপুকে বলতে লাগলাম, সরি আপু, সরি, আমি আসলে বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। আর না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। তারপর মুচকি মুচকি হাসতে লাগলেন। ওনার সাথে পুরো বিকেল ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। তারপর ডিনার করে পড়তে বসে গেলাম। একটু পর আপু এসে বলতে লাগলেন, শোন, আগামী 4 দিন তোর কলেজ বাদে বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। ঘরে বসে সারাদিন শুধু পড়বি, যেভাবেই হোক তোকে টপ করতে হবে। জি আপু। তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে যা হলো তা তো আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারপর কয়েক ঘন্টা পরে ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে আমি